আজকে আমরা যে বইটা নিয়ে আলোচনা করব সেটা অনেকের কাছেই জীবন বদলে দেওয়ার মতো একটা বই। ডন মিগেল রুইজের দ্য 4 এগ্রিমেন্টস। হুম। এটা প্রাচীন টোলটেক জ্ঞানের ওপর ভিত্তি করে লেখা, তবে শুধু বই বললে বোধহয় একটু ভুল হবে, তাই না? এটা যেন ব্যক্তিগত স্বাধীনতার একটা শক্তিশালী গাইড। ঠিক তাই। আর আমাদের আজকের লক্ষ্য কিন্তু বইটার শুধু একটা সারসংক্ষেপ করা নয়, বরং এর গভীরে গিয়ে বোঝা যে কিভাবে আমাদের মনের ভেতরের কি বলে প্রোগ্রামিংটা কাজ করে। অপারেটিং সিস্টেমের মতো। একদম। ভাবা যেতে পারে আমাদের মন যদি একটা কম্পিউটার হয়, তাহলে ছোটবেলার বিশ্বাসগুলো হলো তার পুরনো, হয়তো কিছুটা বাগযুক্ত অপারেটিং সিস্টেম। দারুণ উপমা। আর এই বইয়ের 4টি চুক্তি বা এগ্রিমেন্ট হলো সেই সিস্টেমকে আপগ্রেড করার জন্য 4টি শক্তিশালী কোড। দারুণ। তাহলে চলুন এই পুরনো অপারেটিং সিস্টেমটা কিভাবে তৈরি হলো, বইতে লেখক যাকে বলছেন ডোমেস্টিকেশন বা পোষ মানানো, সেটা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। হ্যাঁ, চলুন। বইয়ের শুরুতেই একটা বেশ চমকে দেওয়ার মতো ধারণা দেওয়া হয়েছে। আমরা নাকি সবাই একটা সম্মিলিত স্বপ্নের মধ্যে বাস করছি। আমাদের চারপাশে সমাজ, তার হাজারো নিয়মকানুন, বিশ্বাস, অবিশ্বাস, ধর্ম, সংস্কৃতি। হ্যাঁ, সবকিছু মিলে একটা বিশাল স্বপ্ন তৈরি হয়েছে। লেখক একে বলছেন ড্রিম অফ দ্য প্ল্যানেট। আর আমরা জন্মানোর পর থেকেই এই স্বপ্নটা আমাদের উপর একরকম চাপিয়ে দেওয়া হয়। ঠিক। আমরা নিজেরা স্বপ্নটা তৈরি করিনি, কিন্তু এর মধ্যে আমাদের বাঁচতে শেখানো হয়। আর এখানেই ডোমেস্টিকেশন বা পোষ মানানোর ধারণাটা চলে আসে, যা এই পুরো প্রক্রিয়ার মূল ভিত্তি। ডোমেস্টিকেশন শব্দটা শুনতে একটু অস্বস্তিকর লাগছে। লাগতেই পারে। লেখক বলছেন, ঠিক যেভাবে আমরা কোনো পোষ্যকে প্রশিক্ষণ দিই, ছোটবেলা থেকে আমাদেরও সেভাবেই সমাজের নিয়মকানুন শেখানো হয়। আর এই প্রশিক্ষণের মূল অস্ত্র হল পুরস্কার এবং শাস্তি। আর ভালোবাসা? হ্যাঁ, তবে শর্তাধীন ভালোবাসা বা কন্ডিশনাল লাভ। শর্তাধীন ভালোবাসা? তার মানে তুমি যদি ভালো ছেলে বা মেয়ে হও তাহলেই ভালোবাসা পাবে, না হলে নয়। এই তো ব্যাপারটা। একদম। ছোটবেলায় আমরা শিখি যে ভালো কাজ করলে বাবা মা বা শিক্ষকের কাছ থেকে মনোযোগ, প্রশংসা বা পুরস্কার পাওয়া যায়। আর খারাপ কাজ করলে তিরস্কার বা শাস্তি, ভালোবাসাটাও যেন কেড়ে নেওয়া হয়। ঠিক এই পুরস্কার আর শাস্তির মাধ্যমে আমাদের অবচেতন মনে একটা বুক অফ ল বা আইনের বই তৈরি হয়ে যায়। আচ্ছা। এই বইতে লেখা থাকে কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা সুন্দর, কোনটা কুৎসিত। কোনটা করা উচিত আর কোনটা নয়, এই বুক অফ লর ধারণাটা তো শিওরে ওঠার মতো। তার মানে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও আমরা নিজেদের তৈরি কোনো নিয়মে চলি না। না, আমরা ছোটবেলায় শেখানো অন্যের তৈরি করা একটা আইনের বই দিয়েই জীবনটা চালাই। আর বইতে বলা হয়েছে এই আইনের বইয়ের ওপর ভিত্তি করেই আমাদের মনে দুটো ভয়ঙ্কর চরিত্র তৈরি হয়। দ্য জাজ আর দ্য ভিকটিম। হ্যাঁ, বিচারক আর শিকার। তার মানে আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে বসে আছি, তাই না? আপনি একেবারে মূলে পৌঁছে গেছেন। আমাদের ভেতরের বিচারক চরিত্রটি সারাক্ষণ সেই বুক অফ ল খুলে বসে থাকে এবং আমাদের প্রতিটি চিন্তা, অনুভূতি আর কাজের বিচার করে। আর যখনই আমরা কোনো নিয়ম ভাঙি, বিচারক আমাদের দোষী সাব্যস্ত করে, লজ্জা, অপরাধবোধ, আত্মগ্লানির মতো অনুভূতিগুলো তৈরি করে। আর আমাদের ভেতরের শিকার বা ভিকটিম অংশটি সেই সমস্ত দোষ বয়ে বেড়ায় আর বলে, আমি যথেষ্ট ভালো নই, আমি ব্যর্থ। এটা তো একটা অন্তহীন চক্রের মতো শোনাচ্ছে। ঠিক তাই। এই বিচার আর শাস্তির চক্রেই আমরা নিজেদের আসল সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি আর একটা ভয়ভিত্তিক জীবনযাপন শুরু করি। এই পুরনো ক্ষতিকর চুক্তিগুলো ভাঙার জন্যই 4টি নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তাহলে এই পুরনো অপারেটিং সিস্টেমকে বদলানোর প্রথম কোডে আসা যাক। বই অনুযায়ী এটা নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পালন করাও সবচেয়ে কঠিন। চুক্তিটি হল বি ইম্প্যাকেবল উইথ ইয়োর ওয়ার্ড, বা কথায় নিখুঁত হন। কিন্তু এটাকে সবচেয়ে কঠিন বলা হচ্ছে কেন? আমাদের কথা বলার অভ্যাস তো প্রায় অনৈচ্ছিক। এই অভ্যাস বদলানোর জন্য প্রথম পদক্ষেপ কি হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে সবচেয়ে কঠিন বলা হয় কারণ আমরা আমাদের শব্দের শক্তি সম্পর্কে সচেতন নই। এখানে ইম্প্যাকেবল শব্দটির একটি গভীর অর্থ আছে। আচ্ছা। এর মূল ল্যাটিন শব্দ পেকাটুস, মানে হল পাপ। আর উপসর্গটি যোগ হওয়ায় এর অর্থ দাঁড়ায় পাপহীন। পাপহীন? কিন্তু কার বিরুদ্ধে পাপ? নিজের বিরুদ্ধে।
রুইজের মতে নিজের বিরুদ্ধে যায় এমন যে কোনো কথাই পাপ। যখন আমরা নিজেদের সমালোচনা করি, নিজেকে ছোট করি, আমি এটা পারব না, আমাকে দিয়ে কিছু হবে না, তখন আমরা নিজের বিরুদ্ধেই পাপ করি। ও আচ্ছা। কথাই নিখুঁত হওয়ার মানে হল প্রথমত নিজের বিরুদ্ধে শব্দের ব্যবহার বন্ধ করা, আর তারপর সেই শক্তিকে সত্য আর ভালোবাসার জন্য ব্যবহার করা। তার মানে নেতিবাচক সেলফ টক বা আত্মসমালোচনা হল প্রথম চুক্তি ভাঙার সবচেয়ে বড় উদাহরণ। বইটিতে শব্দকে তো একটা দ্বিধারী তরবারির সাথেও তুলনা করা হয়েছে। ঠিক, একদিকে এটা দিয়ে সুন্দর স্বপ্ন তৈরি করা যায়, ভালোবাসা ছড়ানো যায়, আবার অন্যদিকে সবকিছু ধ্বংস করে দেওয়াও সম্ভব। পরনিন্দা বা গসিপকে তো লেখক সবচেয়ে খারাপ ধরনের ব্ল্যাক ম্যাজিক বলেছেন। এটা অনেকটা কম্পিউটার ভাইরাসের মতো, তাই না? চমৎকার তুলনা। গসিপ ঠিক তাই। এটা একটা মানসিক ভাইরাস যা একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়ায় আর সবার বিশ্বাস, সম্পর্ক সব বিষাক্ত করে তোলে। হুম। বইয়ে একটা শক্তিশালী উদাহরণ আছে এ বিষয়ে। একজন মা ধরুন কর্মক্ষেত্র থেকে খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন, তার প্রচণ্ড মাথা ব্যথা। আচ্ছা। এমন সময় তার ছোট্ট মেয়েটি খুব আনন্দে চিৎকার করে গান গাইছে। মেয়ের চিৎকারে মায়ের মাথা ব্যথা আরও বেড়ে যায় এবং তিনি একসময় নিয়ন্ত্রণ হারিয়ে রেগে গিয়ে বলেন, চুপ করো, তোমার গলাটা কি বিশ্রী। উফ, ভাবতেই পারছি ছোট্ট মেয়েটির মনের অবস্থা। ঠিক তাই, ওই একটি কথায় মেয়েটির মনে এমনভাবে গেঁথে গেল যে সে বিশ্বাস করে নিল তার গলার সত্যি খারাপ। সে আর কখনোই জনসমক্ষে গান গাইল না। হয়তো তার মধ্যে একজন বড় শিল্পী হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু মায়ের একটি অসতর্ক মুহূর্তের কথা সেই সম্ভাবনাকে চিরতরে নষ্ট করে দিল। শব্দের শক্তি ঠিক এতটাই বিধ্বংসী হতে পারে। এই চুক্তিটা মানতে পারলে আমরা নিজেদের বা অন্যের উপর এভাবে আর অজান্তে আঘাত করা থেকে বেঁচে যাই। শব্দের শক্তি দিয়ে আমরা নিজেদের যেভাবে বিচার করি, ঠিক সেভাবেই তো আমরা অন্যের কথায়ও মারাত্মকভাবে প্রভাবিত হই। অন্যের একটা নেতিবাচক মন্তব্য আমাদের দিনের পর দিন তাড়া করে বেড়ায়। এখানেই কি দ্বিতীয় চুক্তির গুরুত্বটা চলে আসে? একদম, আপনি দুটো ধারণাকে খুব সুন্দরভাবে জুড়ে দিয়েছেন। আমাদের নিজেদের শব্দের শক্তি যেমন আছে, তেমনি অন্যের শব্দের বিষ থেকে নিজেকে বাঁচানোর জন্য একটা বর্ম দরকার। আর সেই বর্মটাই হলো দ্বিতীয় চুক্তি। হ্যাঁ, ডোন্ট টেক এনিথিং পার্সোনালি, বা কোনো কিছুই ব্যক্তিগতভাবে নেবেন না। কিন্তু এটা কি বাস্তবে সম্ভব? কেউ যখন সরাসরি আমাদের অপমান করে বা আঘাত দিয়ে কথা বলে, তখন সেটা ব্যক্তিগতভাবে না নেওয়া তো প্রায় অসম্ভব মনে হয়। এটা তো প্রায় অতিমানব ক্ষমতার মতো শোনায়। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক। এটা কোনো সুইচ নয় যে চাইলেই অন বা অফ করা যাবে। এটা একটা অভ্যাস, একটা অনুশীলন। লেখক বলছেন, অন্যরা যা কিছু বলে বা করে তা তাদের নিজস্ব বাস্তবতা। তাদের বুক অফ লয়ের প্রতিফলন। ঠিক, তাদের কথা বা কাজ তাদের ভেতরের জগৎকে প্রকাশ করে, আমাদের নয়। এটা অনেকটা স্টোয়িক দর্শনের মতো, কোনটা আমাদের নিয়ন্ত্রণে আছে আর কোনটা নেই তা বোঝাটা জরুরি। অন্যের মতামত আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আছে। এই চুক্তিটি আমাদের সেই প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শেখায়। তার মানে যদি কেউ আমাকে বলে তুমি একজন ব্যর্থ মানুষ, সেটা আসলে আমার সম্পর্কে কিছু বলছে না, বরং তার নিজের ব্যর্থতার সংজ্ঞা বা তার মনের ভেতরের কোনো ক্ষোভের প্রতিফলন ঘটাচ্ছে। ঠিক ধরেছেন। যখন আমরা কোনো কিছু ব্যক্তিগতভাবে নিই, তখন আমরা আসলে অন্যের পাঠানো মানসিক বিষ স্বেচ্ছায় গ্রহণ করি আর কষ্ট পাই। লেখক বলছেন, কোনো কিছু ব্যক্তিগতভাবে নেওয়াটা আসলে চরম স্বার্থপরতার প্রকাশ। স্বার্থপরতা? কিভাবে? কারণ আমরা ধরে নেই যে পৃথিবীর সব কিছু আমাকে কেন্দ্র করেই ঘটছে। যদি কেউ আপনাকে রাস্তায় দেখে হাসে, আপনি ভাবেন সে আপনাকে নিয়ে হাসছে। যদি কেউ ভ্রু কুঁচকায়, আপনি ভাবেন সে আপনার উপর রেগে আছে। তাই তো। কিন্তু বাস্তবতা হল, তাদের জীবনে হাজারো ঘটনা ঘটছে যার সাথে আপনার হয়তো কোনো সম্পর্কই নেই। এই উপলব্ধিটা মনে এক বিশাল স্বাধীনতা এনে দেয়। অন্যের মতামত তখন আর আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। এই ধারণাটা রাগ, হিংসা বা দুঃখের মতো অনেক নেতিবাচক অনুভূতি থেকে মুক্তি দিতে পারে, কারণ তখন আমরা বুঝতে পারি যে অন্যের কথায় কষ্ট পাওয়ার কোনো কারণই নেই। এটা এক ধরনের মানসিক বর্মের মতো। ঠিক। আর ব্যক্তিগতভাবে নেওয়াটা প্রায়শই ভুল বোঝাবুঝির জন্ম দেয়, কারণ আমরা ধরে নিই যে আমরা অন্যের মনের কথা জানি। এখান থেকেই কি তৃতীয় চুক্তির শুরু? নিখুঁত সংযোগ। তৃতীয় চুক্তিটি হল ডোন্ট মেক অ্যাজাম্পশনস, বা অনুমান করবেন না। আমাদের জীবনের বেশিরভাগ দুঃখ, নাটক আর সংঘাতের মূল কারণই হল এই অনুমান করে নেওয়া। এটা তো সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি সত্যি।
আমরা প্রায়ই আশা করি আমাদের সঙ্গীরা বা বন্ধুরা আমাদের মনের কথা বুঝবে। ঠিক, আমরা কি চাই সেটা না বলেই আশা করি তারা সেটা পূরণ করবে। আর যখন তা হয় না, তখন আমরা কষ্ট পাই, অভিযোগ করি। অথচ আমরা স্পষ্ট করে কিছুই বলিনি। একদম, আমরা একটা পুরো কাল্পনিক জগৎ তৈরি করে নিই অনুমানের উপর ভিত্তি করে। যেমন, আপনি আপনার সঙ্গীকে মেসেজ করলেন, সে অনেকক্ষণ উত্তর দিল না, আপনি অনুমান করতে শুরু করলেন। সে নিশ্চয়ই আমাকে এড়িয়ে যাচ্ছে বা সে আর আমার প্রতি আগ্রহী নয়। ঠিক, এই অনুমান থেকে আপনার মনে কষ্ট তৈরি হলো, রাগ হলো, অথচ হয়তো সে মিটিংয়ে ব্যস্ত ছিল বা তার ফোন সাইলেন্ট ছিল। একটা ছোট্ট অনুমান থেকে কত বড় নাটক তৈরি হতে পারে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? বইতেতে কি বলা হয়েছে? খুবই সহজ কিন্তু শক্তিশালী একটি সমাধানের কথা বলা হয়েছে: প্রশ্ন করতে সাহস রাখা। প্রশ্ন করা। হ্যাঁ, যদি কিছু না বোঝেন, জিজ্ঞাসা করুন। যদি কিছু চান, স্পষ্টভাবে বলুন। পরিষ্কারভাবে যোগাযোগ স্থাপন করুন। নিজের যা প্রয়োজন তা চেয়ে নেয়ার অধিকার আমাদের সবার আছে। আর অন্যরাও হ্যাঁ বা না বলার অধিকার রাখে। অবশ্যই, অনুমান করা বন্ধ করলে এবং স্পষ্টভাবে কথা বললে আমাদের কথা প্রথম চুক্তি অনুযায়ী নিখুঁত হয়ে ওঠে। এতে সম্পর্কগুলো ভুল বোঝাবুঝি থেকে মুক্ত হয়। এই 3টি চুক্তি, কথায় নিখুঁত হওয়া, ব্যক্তিগতভাবে না নেওয়া এবং অনুমান না করা, সবগুলোই যেন আমাদের মানসিক জগতের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার কথা বলছে। কিন্তু এগুলো তো নিছকই তত্ত্ব। এগুলোকে প্রতিদিনের জীবনে অভ্যাসে পরিণত করার জন্য তো একটা চালিকা শক্তি দরকার। এখানেই কি চতুর্থ চুক্তিটি আসে। একদম। চতুর্থ চুক্তিটি বাকি 3টি চুক্তিকে বাস্তবে পরিণত করার চাবিকাঠি। এটি হল অলওয়েজ ডু ইয়োর বেস্ট, বা সর্বদা নিজের সেরাটা দিন। কিন্তু এই সেরাটা দেওয়া আর পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টার মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কি? আমরা বুঝব কি করে যে আমরা সেরাটা দিচ্ছি নাকি পারফেক্ট হওয়ার এক অসম্ভব নেশায় ছুটছি? এটা একটা অসাধারণ প্রশ্ন, কারণ অনেকেই এই দুটোকে গুলিয়ে ফেলে। বইতে বলা হয়েছে আমাদের সেরা কিন্তু সব সময় একরকম থাকে না, এটা পরিবর্তনশীল। মানে পরিস্থিতি অনুযায়ী বদলায়? ঠিক, যখন আমরা সকালে ঘুম থেকে উঠি, সুস্থ ও প্রাণবন্ত থাকি, তখন আমাদের সেরাটা একরকম হয়। আবার যখন আমরা ক্লান্ত বা অসুস্থ থাকি, তখন আমাদের সেরাটা স্বাভাবিকভাবেই অন্যরকম হবে। আচ্ছা। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের সেরাটার চেয়ে বেশিও নয়, কমও নয়, শুধু সেই মুহূর্তের সেরাটা দেওয়াই লক্ষ্য। তার মানে যদি আমরা সেরাটার চেয়ে বেশি করার চেষ্টা করি, তাহলে আমরা শুধু অকারণে শক্তি নষ্ট করি, আর যদি সেরাটার চেয়ে কম করি, তাহলে আমাদের ভেতরের সেই পুরনো বিচারক জেগে ওঠে এবং অপরাধবোধ, অনুশোচনা আর আত্মবিচারে ভোগায়। তাই তো? কিন্তু যখন আমরা যে কোনো পরিস্থিতিতে নিজের সেরাটা দিই, তখন সেই বিচারকের আর বিচার করার কোনো সুযোগ থাকে না। আমরা তখন নিজেদের বলতে পারি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এতে কোনো অনুশোচনা থাকে না। একদম। আর আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কাজটি পুরস্কারের জন্য না করে বরং কাজটি ভালোবাসার জন্য করা। যখন আমরা কোনো কাজ উপভোগ করি, তখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের সেরাটা দিই। এর জন্য আলাদা করে জোর করতে হয় না। তাহলে সংক্ষেপে আমাদের পুরনো ভয়ভিত্তিক অপারেটিং সিস্টেমকে আপগ্রেড করার জন্য 4টি শক্তিশালী কোড হল: কথায় নিখুঁত হন, কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না, অনুমান করবেন না এবং সর্বদা নিজের সেরাটা দিন। এই 4টি চুক্তি একসাথে আমাদের ভেতরের বিচারক আর শিকারের খেলা বন্ধ করে এক নতুন স্বাধীনতার স্বপ্ন দেখার সুযোগ করে দেয়। হ্যাঁ, এটি নিজের সাথে এবং পৃথিবীর সাথে সম্পর্ক নতুন করে গড়ে তোলার একটি শক্তিশালী প্রক্রিয়া। এটি আমাদের সেই পোষ মানানো অবস্থা থেকে বের করে এনে এক সচেতন এবং স্বাধীন জীবনের পথে চালিত করে। তবে এটা নিশ্চয়ই রাতারাতি হওয়ার বিষয় নয়। একেবারেই না, এটি একটি নিরন্তর অনুশীলন। কিন্তু প্রতিটি পদক্ষেপে আমরা একটু একটু করে ব্যক্তিগত নরক থেকে ব্যক্তিগত স্বর্গের দিকে এগিয়ে যাই। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। আপনার মনের ভেতরের বুক অফ ল বা আইনের বইয়ের এমন কোনো একটি পুরনো নিয়ম বা বিশ্বাস আছে যা আপনার স্বাধীনতার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে? ভাবার মতো প্রশ্ন। এই 4টি নতুন চুক্তির সাহায্যে সেই পুরনো কোডের কোন অংশটুকু আপনি আজই নতুন করে লেখার চেষ্টা শুরু করতে পারেন?